বাড়ি ফেরার পথে রীতিমতো ছুটতে থাকে নীলা। না হলে যে বাড়ি পৌঁছতে পারবে না, পথেই আটকে যাবে। হাঁপাতে থাকে নীলা। বাড়ি ফিরে দেখে বাড়িতে শোরগোল পড়ে গেছে। ও ভাবে, এই রে, এবার মাথায় বিপদ নাচছে। কিন্তু একটু পরে ও দেখতে পায় শোরগোলটা তাকে নিয়ে না, শোরগোলটা তার কাকাতো বোনকে নিয়ে। নীলার কাকাতো বোন মিনু হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। আসলে বাজ পড়লে মিনু খুব ভয় পায়, সেটা নীলা জানে। কিন্তু অসুস্থ হয়ে পড়ার মতো কি হয়েছে সেটা বুঝতে পারল না নীলা। নীলা ভাবল, যাক, তাহলে কেউ কিছু টের পায়নি। চুপচাপ গিয়ে আগে হাত মুখটা ধুয়ে নি, তারপর গিয়ে দেখি মিনুর কি হলো। নীলা পোশাক বদলাতে বদলাতে ভাবল, ওটা কে ছিল? কই, এতদিন তো কিছু টের পাইনি, আজই হঠাৎ কেন দেখলাম? এইসব ভাবতে ভাবতেই টের পেল বাইরে ইতিমধ্যেই বৃষ্টি নেমে গেছে, সঙ্গে চলছে হাওয়ার দাপট। নীলা ভাবল, এবারে যাই, গিয়ে মিনুকে দেখে আসি। যেমন ভাবা তেমন কাজ। কাকার ঘরে গিয়ে দেখল চারিদিকে বাড়ির সবাই মিনুকে ঘিরে দাঁড়িয়ে আছে। মিনু জ্ঞান আছে, কিন্তু ওকে বড্ড বিধ্বস্ত লাগছে। কি হয়েছে এমন যে ওকে এমন লাগছে? কি হলো মিনুর? মিনুকে ইচ্ছা করছে গিয়ে একটু দেখি, কিন্তু না, এখন না। ঘরে এখন সবাই মিনুকে ঘিরে আছে। আমার মনটাও আজ বড্ড চঞ্চল হয়ে আছে। এতদিন হয়ে গেল, কই আজকের মতন এমন অভিজ্ঞতা তো আগে হয়নি। আমাকে জানতেই হবে কি গল্প আছে ওই রাঙা পুকুর ধারকে নিয়ে। কিছু কি ঘটেছে ওখানে? কেন এমন ভয় পায় সবাই? না, আমাকে কেউ বলেনি যে তারা ভয় পায়, কিন্তু তাদের আচার আচরণ দেখে আমি স্পষ্ট বুঝতে পারি তারা ভয় পায়। আমি কি একটু বেশি ভাবছি, নাকি সত্যি ভাবার মতন কিছু আছে? না, কিছু একটা করতে হবে। কিন্তু এবার একটু মিনুর কাছে যাই, দেখি ও এখন কেমন আছে। এতক্ষণে নিশ্চয়ই সবাই ওই ঘর ছেড়ে একটু ফাঁকা করেছে। যেমন ভাবা আবারও তেমন কাজ। রাতের খাবারের আগে গেলাম মিনুর ঘরে। গিয়ে দেখলাম মিনু একাই বিছানায় বালিশে হেলান দিয়ে চোখ বুজে বসে আছে। না, শুয়ে নেই, বসে আছে। এত শরীর খারাপ ওর, তাও বসে আছে। না, এত কিছু ভেবে লাভ নেই, যাই চটপট ওর সাথে গিয়ে কথা বলি। ঘরে ঢুকতে যাব, ঠিক তার আগে তাকিয়ে দেখলাম কাকিমা, কাকা আর ঠাকুমা আমাকে ডাকলো আস্তে স্বরে। আমি কিছু বুঝতে পারলাম না, ইশারা করলাম, কি হয়েছে জানতে চাইলাম। ঠাকুমা তাড়াতাড়ি কাছে ডাকলো। মিনুর দিকে একবার তাকিয়ে নিয়েই ওদের কাছে গেলাম। মনে তখন প্রশ্নের ঝড় উঠেছে। আমি কিছু বলবো তার আগেই কাকিমা বললেন, কিরে, কোথায় ছিলি তুই? জানিস মিনু ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। ও খালি তোর কথা বলছিল। তোকে সারা বাড়ি খুঁজে আমরা পেলাম না। কি যে করিস, তার মধ্যে আবার এরকম আবহাওয়া, চিন্তা তো হয় নাকি? যেখানেই যাস একবার তো বলবি বল। আমি বললাম, ব্যাস ব্যাস কাকিমা, শান্ত হও, এত উত্তেজিত হয়েও না, তোমার যে প্রেশার বেড়ে যাবে। কাকু ও ঠাকুমা একসাথে বললেন, তা বলে কি তোকে নিয়ে ভাববো না? তুই জানিস না আমাদের কত চিন্তা হচ্ছিল। আমি বললাম, বেশ, আর এমন ভুল হবে না, কথা দিচ্ছি। আর ঝড় উঠতেই আমি বাড়ি আসি এবং এসেই শোরগোল কানে আসে। ও তোমাদের কথাবার্তা শুনে বুঝতে পারি মিনুর কিছু একটা হয়েছে। বাজ পড়লেও ভয় পায় তা আমি জানি, কিন্তু এতটা বাড়াবাড়ি হলো কিভাবে? কি হয়েছিল আমাকে একটু খুলে বলো না গো। আর তোমরা আমাকে ইশারা করেই বা ডাকলে কেন? কাকু বললেন, দেখ, ঠিক কি ঘটেছিল তা আমরা জানি না, সেটা একমাত্র মিনুই বলতে পারবে। ও খালি তোকে খুঁজছে। এবারে ঠাকুমা বললেন, মিনু দিদি ভাই এখন যদি ঘুমিয়ে থাকে, তাই ইশারা করে ডাকলাম, পাছে আমাদের ডাকে ওর ঘুম ভেঙে যায়। শরীরটা তো মেয়েটার খারাপ, তাই। আমি এবারে বললাম, আমি ওর সাথে একবার দেখি, কথা বলতেই হবে। আর চিন্তা করো না, ওর শরীরে কোনো চাপ পড়তে দেব না। আর ওর সাথে স্বাভাবিক আচরণ করো,
সবাইকে এটাই বলো যেন স্বাভাবিক থাকে। রাতের খাবারের আগে মিনুকে আমি নিয়ে আসবো। ঘরে খাবার দিলে ভালো হতো না রে? ঠাকুমা বললেন। না, ভালো হতো, কিন্তু মিনুকে স্বাভাবিক অবস্থায় আনতে গেলে ওকে সবার সাথে একটু বসতে হবে। যদিও আমি এখনো জানি না মিনু কতটা ভয় পেয়ে আছে। সত্যি কথা বলতে ঘরে খাবার দিলে ভালোই হতো, কিন্তু ওকে এখন একা রাখা যাবে না। বাচ্চা মেয়ে তো, ওর মনের ওপর চাপ পড়বে। কাকু কাকিমা বললেন, তুই ঠিকই বলেছিস, আমরা বাকিটা দেখছি, তুই যা, দেখা কর, যেটা ভালো বুঝিস কর। ওরা চলে যেতেই আমি মিনুর ঘরে আস্তে করে গিয়ে ওর দরজার বাইরে দাঁড়ালাম। দেখলাম মিনু একইভাবে বসে আছে। ডাকলাম ওকে, মিনু। মিনু চমকে উঠল আর আমাকে দেখেই যেন বিস্ময় আনন্দে আমার কাছে আসতে গেল। আমি বললাম, না, নামিস না, ওখানেই বস, আমি আসছি। মিনু শান্ত হলো। আমি আস্তে আস্তে করে ওর পাশে গিয়ে বসলাম। ওর মাথায় হাত বুলিয়ে বললাম, হ্যাঁ রে বোন, কেমন আছিস এখন? ও বলল, তেমন কিছু হয়নি রে আমার, ভালো আছি আমি। তুই ঠিক আছিস? তোর আমার কিছু? আমি চমকে অবাক হয়ে বললাম, আমি? আমার কি হবে? কেন রে? না, আসলে আমি জানলা দিয়ে দেখলাম। কিরে, তোরা খেতে আয়, সব তৈরি, আমরা অপেক্ষা করছি তো। মিনুর কথাটা শেষ হলো না। আমার শোনার খুব ইচ্ছে ছিল, কারণ মনে হলো নতুন কোনো রহস্য আমাকে যেন ডাকছে। যেন মনে হলো মিনুর অসুস্থ হয়ে যাওয়াটা স্বাভাবিক নয়। কিছু তো একটা ঘটেছে, যা একমাত্র মিনুই বলতে পারবে, যা আমাদের সবার চোখের আড়ালে ঘটেছে। মিনুও কিছু একটা বলতে চাইল আমার মতোই, কিন্তু পরক্ষণেই বলল, এখন থাক, চল আগে খেয়ে আসি। মিনু আরও বলল, দিদি, আজকে রাতে আমার সাথে শুবি রে, তাহলে তোকে সবটা বলতাম। আমার মনে অনেক প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর চাইতাম। আমি মনে মনে ভাবলাম, প্রশ্ন? ওরও মনে কোনো কিছু উঁকি মারছে নাকি? নিজেকে সামলে নিয়ে বললাম, বেশ, তাই হবে, তবে অতিরিক্ত চাপ নিস না, আমি আছি তো, চল খেয়ে আসি, সবার সাথে আড্ডাটা মিস করা যাবে না, কি বলিস? মিনি একটু হাসলো। ও আর আমি হাত ধরাধরি করে নিচে যাচ্ছি, কিন্তু মনে যে আমারও প্রশ্ন উঁকি মারছে। এত রহস্য হঠাৎ একসাথে কোত্থেকে এলো? বন্ধুরা, ভৌতিক পুকুর পর্ব 2 এখানেই সমাপ্ত করছি। আমি নীলা। আশা রাখছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। রহস্যের কিনারা করতে শুনতে হবে ভৌতিক পর্ব 3। আসছি খুব তাড়াতাড়ি। ততদিন সকলে ভয় এখানে এসেছে পাশে থাকুন। নিজেদের ঘটনা পাঠাতে ডেসক্রিপশানে দেওয়া ইমেল আইডি বা ফেসবুক পেজ লিঙ্কে ইনবক্স করুন। আপনাদের ঘটনা দেখে সত্যি আমি খুবই উৎসাহিত হব। কেমন লাগলো নিজেদের মতামত জানাবেন। এতক্ষণ নিজেদের মূল্যবান সময় দিয়ে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার। এখানে এসেছে। ভয় পেতে গেলে এখানে আসতেই হবে।